আজকে আমরা ক্লাস 11-এর ইউনিট 3 অর্থাৎ মৌলসমূহের শ্রেণীবিভাগ এবং ধর্মাবলীর পর্যাবৃত্তি নিয়ে আলোচনা করব। এই ইউনিট থেকে 4 মার্কসের কোশ্চেন আসে ক্লাস 11-এ। তা আমরা দেখে নিই যে এই চ্যাপ্টারটা আসলে কি বোঝাচ্ছে, এই চ্যাপ্টার থেকে আমরা কি বুঝতে পারি। এই যে ইউনিট, এই ইউনিটটিতে মূলত পর্যায় সারণী নিয়ে আলোচনা করা আছে। তাই এই যে পর্যায় সারণী এর প্রয়োজন পড়লো কেন, কি জন্য মেন্ডেলিফকে পর্যায় সারণী তৈরি করতে হয়েছিল? আসলে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট মৌল আমাদের বর্তমানে প্রায় 118টি। এই শতাধিক মৌল এবং এই মৌলগুলি থেকে যে বিপুল যৌগ সৃষ্টি হয়েছে তাদের ধর্মগুলি বিচ্ছিন্নভাবে আয়ত্ত করা প্রায় অসম্ভব। তাই কিভাবে এই মৌলগুলিকে একটি সুসংবদ্ধ তালিকায় সুবিন্যস্ত করা যায় তার চেষ্টা চলে আসছে বহুদিন থেকে। গোড়ার দিকে বিজ্ঞানীরা মৌলগুলিকে সুবিধার জন্য ধাতু অধাতু এই দুই ভাগে ভাগ করেছিলেন এবং সেই ধাতু অধাতুর ভিত্তিতে তাদের ধর্মগুলিকে আয়ত্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই প্রচেষ্টা খুব বেশি দূর এগোয়নি, খুব বেশি দূর এটা ফলপ্রসূ হয়নি, কারণ ধাতব এবং অধাতব মৌলের ধর্মের প্রভেদ খুব একটা স্পষ্ট নয়। তাই মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে মৌলসমূহের শ্রেণীবিভাগ তার চেষ্টা চলতে থাকে। তাই যে আমরা যে নামতার টেবিল পড়ি, নামতার টেবিলটা কেন পড়ি? তার কারণ টেবিল আকারে যদি থাকে তাহলে সেই নামতাটাকে আমাদের মনে রাখতে, মুখস্থ করতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তাকে আমরা মেমোরাইজ করে ফেলতে পারি। ঠিক একইভাবে যদি মৌলগুলির ধর্মগুলি নিয়ে এমনভাবে কোনো চার্ট, এমনভাবে কোনো ফর্মুলা, এমনভাবে কোনো টেবিল তৈরি করা যায় যাতে মৌলগুলির ধর্মাবলী খুব সুন্দরভাবে, খুব সহজে মনে রাখা যায়, যে একটি মনে থাকলে অপরটি মনে আসবে, এরকম ভাবে যদি লিঙ্ক করে করে তাকে মনে রাখা যায়, মানে সেরকম যদি কোনো ফর্মুলা চার্ট আকারে তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়, বিচ্ছিন্নভাবে প্রতিটা মৌলকে তার ধর্মাবলী সহ মনে রাখার দরকার পড়ে না। এই জন্যই বিজ্ঞানীরা বহুকাল আগে থেকে চেষ্টা করে এসেছেন যে কি করে মৌলগুলিকে একসাথে সুবিন্যস্ত উপায়ে তাদেরকে, তাদের ধর্মগুলিকে মনে রাখা যায়। এ বিষয়ে কিছু বিজ্ঞানী কাজ করেছিলেন, তাদের নাম বলতেই হয়, যেমন ডোবেরিনার, সাকুরতোয়া এবং নিউল্যান্ডস। তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো ডোবেরিনারের ত্রয়ী সূত্র, সাকুরতোয়ার টেলুরিক কুণ্ডলীর সূত্র এবং নিউল্যান্ডসের অষ্টক সূত্র। তা আমি এই সূত্রগুলি নিয়ে বিশেষ কিছু আলোচনা করব না, কারণ এগুলো নিচু ক্লাসেরই পাঠ্য বিষয় ছিল। তো এই যে এই সূত্রগুলো কিন্তু খুব বেশি দূর ফলপ্রসূ হয়নি, কারণ এই সূত্রগুলি দিয়ে সব মৌলের ধর্মাবলীকে একসাথে আয়ত্ত করা সম্ভব হচ্ছিল না। তাই এই সূত্রগুলি বেশি দূর ফলপ্রসূ হয়নি। বরঞ্চ এর পরবর্তী যে বিজ্ঞানী এসেছিলেন মেন্ডেলিফ, তিনি কিন্তু এ বিষয়ে যথেষ্ট সাকসেসফুল ছিলেন। মেন্ডেলিফ প্রথম যে মৌলগুলি তখন ছিল, অর্থাৎ সেই সময় 63টি মৌলের অস্তিত্ব মানুষের জানা ছিল, সেই মৌলগুলি নিয়ে কিন্তু উনি একটা সারণী তৈরি করেন, একটা টেবিল দেন, এবং সেই টেবিলে মৌলগুলির রাসায়নিক ধর্মর একটা সুবিন্যাস ছিল, অর্থাৎ রাসায়নিক ধর্মের ভিত্তিতেই মৌলগুলিকে তিনি একটা টেবিলের মধ্যে স্থান দেন। এই সময় যখন 63টা মৌল ছিল তখন তো বহু মৌলই আবিষ্কৃত হয়নি। তো উনি 63টা মৌলগুলিকে যখন তাদের রাসায়নিক ধর্ম অনুযায়ী স্থান দিতে থাকলেন, তার মাঝে মাঝে কিন্তু বহু সারণীতে বহু জায়গা ফাঁকা থেকে গেল। তো উনি সেই মৌলগুলি সম্পর্কে ভবিষ্যৎবাণীও করে গেছিলেন, যেগুলো তখনও আবিষ্কার হয়নি। তো এটা ওনার কিন্তু একটা দূরদর্শিতা। উনি জানতেন যে এই যে ফাঁকা স্থান আছে, এইখানে নিশ্চয়ই ভবিষ্যতে কোনো মৌল আবিষ্কার হবে এবং সেই জায়গায় সেই মৌলটি বসবে। তাই সেই ভবিষ্যতে আবিষ্কার হওয়া মৌলগুলির রাসায়নিক ধর্ম কেমন হতে পারে সেই সম্পর্কেও তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। এটাই তার দূরদর্শিতা। যদিও সে সময় নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি যখন মেন্ডেলিফ
এই পর্যায় সারণী দিয়েছিলেন সেটা মোটামুটি 1871 সাল নাগাদ। তাই মেন্ডেলিফের যে অরিজিনাল পর্যায় সারণী তাতে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের কোনো স্থান ছিল না। পরবর্তীকালে যখন মেন্ডেলিফের পর্যায় সারণীটি সংশোধিত হয় তখন তাতে নিষ্ক্রিয় গ্যাসগুলিকে আলাদাভাবে স্থান দেওয়া হয়। তা মেন্ডেলিফের পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় এবং 9টি শ্রেণী আছে। তবে মেন্ডেলিফের এই 7টি পর্যায় এবং 9টি শ্রেণী সমন্বিত পর্যায় সারণী কিন্তু আজ ইতিহাস। তার কারণ তার যে পর্যায় সারণীটি ছিল এবং তারপরেও যে মেন্ডেলিফের পরিবর্তিত যে নতুন পর্যায় সারণী তৈরি হয় যেখানে পরমাণু ক্রমাঙ্ককে স্থান দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বেশ কিছু ত্রুটি পাওয়া যাচ্ছিল। ঠিকঠাক ভাবে বিন্যাস করা সম্ভব হচ্ছিল না মৌলগুলিকে নিয়ে, আইসোটোপ আবিষ্কার যখন হয়ে গেছিল। তাই বর্তমানে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী পড়া হয়ে থাকে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট 18টি শ্রেণী এবং 7টি পর্যায় রয়েছে। মেন্ডেলিফের পর্যায় সারণী আমরা শুধু তাকে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স হিসাবেই দেখব এবং আধুনিক দীর্ঘ যে পর্যায় সারণীটি আছে তাকে আমরা কিন্তু ভালো করে আয়ত্ত করব, কারণ সেটি আয়ত্ত না করতে পারলে মৌলগুলির সমস্ত ধর্মাবলী মনে রাখতে পারবো না একসাথে এবং আমাদের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। অর্থাৎ রসায়ন ভালো করে বুঝতে গেলে পর্যায় সারণীকে ভালো করে জানতে হবে এবং সেই পর্যায় সারণীটি হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, যাতে 18টি শ্রেণী এবং 7টি পর্যায় রয়েছে। এই আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ছক। এখানে 18টা শ্রেণী আছে, 1 2 3 4 5 6 করে 18টা, এবং পর্যায় আছে দেখো 1 2 3 4 5 6 7টা পর্যায়, সপ্তম পর্যায় পর্যন্ত আমরা লিখলাম। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা আমাদের পড়তে হবে, কারণ এতে 18টা শ্রেণী আছে এবং 7টা পর্যায় আছে এবং এইগুলো আমাদেরকে শ্রেণী বরাবর মৌলগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে। তাতে আমাদের তাদের যে ধর্মাবলী সেই ধর্মাবলী মনে রাখতে সুবিধা হবে। আমাদের প্রথম শ্রেণীতে আছে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। শ্রেণী ওয়াইজ কিন্তু মনে রাখতে হবে। আমরা পর্যায় বরাবর মনে রাখবো সেটা কিছু দূর পর্যন্ত মনে রাখলে সুবিধা, কিন্তু শ্রেণী বরাবর মনে রাখতে হয়, এটাই নিয়ম। কারণ এই শ্রেণী বরাবর যে মৌলগুলো থাকে তাদের ধর্মের একটা সাদৃশ্য থাকে, তাই আমাদেরকে শ্রেণী বরাবর সবসময় কিন্তু মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দ্বিতীয় শ্রেণীর মৌলগুলি দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এটা বি বেরিলিয়াম আর এটা বি এ বেরিয়াম। এটা দ্বিতীয় শ্রেণীর মৌল। 3 নং শ্রেণীতে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম। এরপরে আছে দেখো 4 নম্বর শ্রেণীতে টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম, ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম মানে টিসি, রেনিয়াম, আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এরপরে আসি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তা আমাদের এখানে যে জায়গা আছে এখানেও কিন্তু অন্যান্য মৌল আছে, কিন্তু এগুলো আমাদের আপাতত মুখস্থ করতে হবে না। আমি যেটুকু চার্টে লিখলাম এটা কিন্তু মুখস্থ করতে হবে, ক্লাস 11 এবং 12-এ খুব কাজে লাগবে এই পর্যায় সারণী। তো এই মৌলগুলির মধ্যে তোমরা জানো যে 1 নাম্বার যে শ্রেণীটা আছে সেই মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু, হাইড্রোজেনকে বাদ দিয়ে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এই 2 নং শ্রেণীর সমস্ত মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 11 নং শ্রেণী কপার, সিলভার, গোল্ড এগুলিকে বলা হয় মুদ্রা ধাতু, কারণ এর আগেকার দিনে এই মৌলগুলিকে মুদ্রার তৈরিতে ব্যবহার করা হতো, তামার মুদ্রা, রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রা হিসাবে, তাই এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এই 15 নং শ্রেণীর মৌলগুলিকে বলা হয় নিকটোজেন্স। গ্রুপ 16 মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন। গ্রুপ 17 মৌলগুলিকে বলা হয় হ্যালোজেন এবং
18 নং শ্রেণীর মৌলগুলিকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। এবার আমরা মৌলগুলির ইলেকট্রন বিন্যাস দেখে নেব। যেমন হাইড্রোজেন, প্রথম শ্রেণীর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1। এরপরে আছে লিথিয়াম, হাইড্রোজেনের ঠিক নিচেই, তার কি হবে 1s2 2s1, কারণ তার পরমাণু ক্রমাঙ্ক 3, তাই 1s2 2s1। যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়াম তো 11 হয়, তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s1। পটাশিয়ামের করলে লাস্টে আসবে 4s1, এর পরের গুলো আসবে 5s 6s এবং 7s, অর্থাৎ প্রত্যেকের বাইরের কক্ষে কিন্তু s1 ইলেকট্রন বিন্যাস আছে। যেমন এটার 1s1 আছে, এটা 2s1 আছে, এটা 3s1 আছে, তেমনি প্রত্যেকেরই বাইরের কক্ষপথটা কিন্তু s1। তাহলে আমরা এই মৌলগুলির বাইরের কক্ষের যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখে আমরা লিখতে পারি ns1, অর্থাৎ 1 নং শ্রেণীর মৌলগুলির বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns1। n এর মান কি হতে পারে 1 2 3 4 5 6 7। 1 কার ক্ষেত্রে হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হবে, লিথিয়ামের ক্ষেত্রে 2 হবে 2s1, সোডিয়ামের ক্ষেত্রে 3 হবে 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে 4 হবে, এখানে আসবে 4s1। সেই জন্য আমরা সাধারণভাবে লিখলাম ns1, অর্থাৎ 1 নং শ্রেণীর মৌলগুলি যে আছে তাদের সাধারণ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে ns1। তাহলে আমি এখানে লিখে দিলাম ns1। তাহলে 1 নং শ্রেণীর মৌলগুলির বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns1। ঠিক একইভাবে যদি 2 নং শ্রেণীর মৌলগুলি নিই, যেমন বেরিলিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক 4, ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2। ম্যাগনেসিয়াম হলেও বাইরের কক্ষে ঠিক 3s2 আসবে, ক্যালসিয়াম হলে আসবে বাইরের কক্ষে 4s2। ইলেকট্রন বিন্যাস করে করে দেখলে বোঝা যাবে যে এদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু s2 আসছে, অর্থাৎ এদের বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে ns2, যেখানে n এর মান 2 3 4 5 6 7 ইত্যাদি হতে পারে। তাহলে আমি এখানটা লিখে দিই, এখানে এদের বহিস্থ কক্ষের অর্থাৎ 2 নং শ্রেণীর মৌলগুলির বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে ns2। তাহলে এই প্রথম শ্রেণী দুটির মৌলগুলির ক্ষেত্রে আমরা বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি লিখতে পারি? আমরা এইভাবে লিখতে পারি না, ns1 থেকে 2, এদের হলে ns1 হবে আর এদের হলে ns2 হবে। তাহলে এই দুটি শ্রেণীর মৌলকে আমরা একসাথে লিখতে পারি ns1 থেকে 2। যেহেতু এদের বাইরের কক্ষপথে s আসছে, 1 নং শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে s1 আসছে এবং 2 নং শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে s2 আসছে, তাই আমরা লিখলাম ns1 থেকে 2। তাহলে এইটা হলো 1 এবং 2 নং শ্রেণীর মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস, বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এবং সেটা ns1 থেকে 2। যেহেতু এদের বাইরের কক্ষপথে s আসছে, আমরা এই 1 এবং 2 নং মৌলগুলিকে বলতে পারি s ব্লকের মৌল। অর্থাৎ এই 1 এবং 2 মৌলগুলির যেহেতু বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns1 থেকে 2 আসছে, তাই আমি এই মৌলগুলিকে বলতে পারি s ব্লকের মৌল। এবার আমরা শ্রেণী 3 অর্থাৎ 3 নং শ্রেণীর যে স্ক্যান্ডিয়াম মৌলটি আছে তার পরমাণু ক্রমাঙ্ক 21, তার ইলেকট্রন বিন্যাস করছি 1s2 2s2 2p6 3s2 3p6, এই পর্যন্ত কত হচ্ছে 18। আরো 3টা ইলেকট্রন আছে, তাহলে এই 3টা ইলেকট্রনকে কোথায় দিব? আগে কিন্তু 4s এ ঢুকবে 2টো ইলেকট্রন এবং অবশিষ্ট ইলেকট্রনটি আসবে 3d তে। যদিও 3d ভেতরের কক্ষপথ, কিন্তু এখানে 3d তে সবার পরে আসবে। আমরা এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস যখন শিখেছিলাম পরমাণুর গঠন চ্যাপ্টারটি, সেখানে কিন্তু আমরা দেখেছি। যারা জানো না তারা পরমাণুর গঠন অধ্যায়ের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে ইলেকট্রন বিন্যাস কেমন ভাবে হয়। তাহলে এখানে শেষে কোথায় ঢুকছে? 3d তে ঢুকছে, 3d1। এবং যদি স্ক্যান্ডিয়ামের পরে যে ইট্রিয়াম আছে এর ক্ষেত্রে যদি করে দেখি, এর ক্ষেত্রে হবে 4d1 5s2। অর্থাৎ এখানে বাইরের কক্ষপথ বলতে আমরা বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস বলতে কিন্তু শুধু 4s কে নিব না, যেহেতু 4s এর পরে আবার 3d তে আসছে, এই দুটো নিয়ে কিন্তু আমাদের বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব?
সাধারণ ইলেকট্রন বিন্যাসটা, বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি লিখব? আমরা লিখব n-1 d1 ns2। এটা যদি 4 হয় তাহলে এটা 3 হবে, এটা যদি 5 হয় তাহলে এটা 4 হবে, সেই জন্য n-1 d1 ns2। তাহলে আমি এই যে মৌলগুলো আছে 3 নং শ্রেণীর যে মৌলগুলো, তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি লিখতে পারি? তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখতে পারি n-1 d1 ns2। ঠিক একইভাবে যদি গ্রুপ নাম্বার 4 এর টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে আমরা দেখব 4s2, তারপরে ঢুকছে ডিতে দুটো ইলেকট্রন, তার মানে 3d2 4s2। এইটা হচ্ছে আমাদের বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা এক্ষেত্রে এইভাবে লিখব n-1 d2 ns2। তাহলে আমি 4 নাম্বার শ্রেণীতে এখানটা লিখে দিই, উপরে জায়গা কম আছে, অর্থাৎ এরকম হবে n-1 d2 ns2। পাশাপাশি লিখতে হবে কিন্তু, হ্যাঁ, এরকম ভাবে n-1 d2 ns2। আমার এখানে জায়গা কম তাই আমি নিচে লিখেছি। তারপরের যেটি হবে সেটির ক্ষেত্রে ঠিক একইভাবে আসবে, অর্থাৎ n-1 d3 ns2। তাহলে এই ডিতে যে ইলেকট্রন ঢুকছে, এটা এখানটায় আসলো একটা ইলেকট্রন, এখানে আসছে 2 নাম্বার ইলেকট্রন, এখানে আসছে 3 নাম্বার ইলেকট্রন, 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই পর্যন্ত আসলে পরে d10 হবে। এবং এই পর্যন্ত কিন্তু একইভাবে ধীরে ধীরে ডিতে একটা একটা করে ইলেকট্রন বেড়ে যাবে। তাহলে আমরা সমস্ত, অর্থাৎ 3 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত শ্রেণীগুলির ক্ষেত্রে, 3 নং থেকে 12 নং পর্যন্ত শ্রেণীগুলির ক্ষেত্রে আমরা একসাথে বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখতে পারি এভাবে n-1 d1 থেকে 10 ns 1 থেকে 2। এটা কিন্তু 3 থেকে 12 পর্যন্ত সমস্ত শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এখানে প্রশ্ন আসতে পারে যে ns 1 থেকে 2 হলো কেন? এখানে তো সবগুলো তো ns 2 হচ্ছিল, তাহলে এখানে কি ns 1 কোথাও হবে? হবে। কোথায় হবে? এই যে ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়াম কিন্তু একটা ব্যতিক্রম, সেই জন্য এখানটায় হয় n-1 d5 ns1। এটা আমরা কিন্তু যখন পরমাণুর গঠন পড়া হয়েছিল, সেখানে যে ইলেকট্রন বিন্যাস শিখেছিলাম, সেখানে এরকম দেখেছিলাম যে ns1 কেন হয়। ঠিক এখানেও তাই হবে, এখানে হবে n-1 d10 ns1, এবং এখানটায় তাই হবে n-1 d10, এখানে আবার নর্মাল ns2। তাহলে কোথাও ns1 আসছে, কোথাও ns2 আসছে, তাই আমরা একসাথে লিখলাম n-1 d1 থেকে 10 ns1 থেকে 2। এই যে 3 থেকে 12 শ্রেণীর মৌলগুলি আছে, এদের কিন্তু বহিস্থ কক্ষে সাধারণ ইলেকট্রন বিন্যাস এরকম হবে। তাই আমরা এর ভিত্তিতে এই 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলিকে বলতে পারি, যেহেতু এদের প্রত্যেকটা ক্ষেত্রে ডি ইলেকট্রন, ডি উপকক্ষপথে ইলেকট্রন আসছে, তাই আমরা এদেরকে বলতে পারি ডি ব্লকের মৌল। অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলি আছে তারা সবাই ডি ব্লকের মৌল। এবার আমরা 13 নং শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে দেখি। বোরন এরকম ইলেকট্রন বিন্যাস হয়, এবং অ্যালুমিনিয়ামের হয় এরকম ইলেকট্রন বিন্যাস 2p6 3s2 3p1। তাহলে সবারই কিন্তু বাইরের কক্ষপথে কি আসছে? বাইরের কক্ষপথ মানে 3s2 3p1, 3 নং কক্ষপথ আসছে, এখানে 2 নং কক্ষপথ আসছে। অর্থাৎ তারপরের মৌলটা কি হবে? গ্যালিয়ামের ক্ষেত্রে হবে 4s2 4p1, ইন্ডিয়ামের ক্ষেত্রে হবে 5s2 5p1, এরকম ভাবে আসতে থাকবে। তার মানে বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি হবে? সেটা হবে ns2 np1। তাহলে আমরা এখানে লিখতে পারি ns2 np1। পরেরটার ক্ষেত্রে একই রকম ভাবে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে ns2 np2, তারপরেরটার ক্ষেত্রে হবে ns2 np3, তারপরেরটার ক্ষেত্রে ns2 np4, তারপরেরটার ক্ষেত্রে ns2 np5, তারপরেরটার ক্ষেত্রে ns2 np6। যদিও হিলিয়াম কিন্তু p আসবে না, হিলিয়ামে যেহেতু অনলি দুটো ইলেকট্রন, শুধুমাত্র দুটো ইলেকট্রন আছে, সেজন্য ওখানে শুধুমাত্র ns2 আসবে, কিন্তু বাদবাকি মৌলগুলোর ক্ষেত্রে ns2 np6 আসবে। তাহলে এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে প্রত্যেকের কিন্তু
পি উপকক্ষপথে ইলেকট্রন স্থান পেয়েছে। তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কি হবে? সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা লিখতে পারি, এই যে 13 থেকে 18 নং শ্রেণীর যে মৌলগুলি আছে তাদের ক্ষেত্রে লিখতে পারি NS2 NP1 থেকে 6, অর্থাৎ এদের প্রত্যেকের ক্ষেত্রেই পি উপকক্ষপথে ইলেকট্রন একটা একটা করে আসছে। তা এর ভিত্তিতে আমরা যদি বলি তাহলে এদেরকে আমরা বলবো পি ব্লকের মৌল। তাহলে 13 থেকে 18 নং শ্রেণীর যে মৌলগুলি আছে তারা প্রত্যেকেই কিন্তু পি ব্লকের মৌল। তাহলে আমরা এখানে পেলাম কি এস ব্লক, ডি ব্লক এবং পি ব্লক। তা আমাদের এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমি যে মৌলগুলি লিখলাম, এই মৌলগুলি বাদেও কিন্তু আরো কিছু মৌল আছে যেগুলোকে আমি এখনো দেখাইনি। যেমন তোমরা খেয়াল করলে বুঝতে পারবে কোথায় একটা ফাঁক থেকে গেছে। যেমন আমি যদি পরমাণু ক্রমাঙ্ক হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9, নিয়নের 10, তাকে এভাবে কিন্তু পরপর চলবে, কোথাও কোনো গ্যাপ থাকবে না। অর্থাৎ স্ক্যান্ডিয়ামের যদি আমি ধরি 21, এটা 22, এটা 23, ক্রোমিয়ামের 24, এখানে 25, এখানে 26, 27, 28, 29, জিঙ্কের 30। তাহলে ঠিক একইভাবে আমি জানি যে ল্যান্থানামের আছে 57, তাহলে হাফনিয়াম যেটা আছে সেই মৌলটা তো 58 হওয়া উচিত, কিন্তু না, এটা 72। তারপরে আবার আছে ঠিক আছে 73, 74 করে চলছে, কিন্তু 57 এর পরে 72, বাকিটা কোথায় গেল? 58 থেকে 71 কোথায়? এটা একটা প্রবলেম। এবং আরেকটা, এখানে এই যে অ্যাক্টিনিয়ামের পাশে আছে RF, রাদারফোর্ডিয়াম, এই মৌলটা আছে। অ্যাক্টিনিয়াম আমরা জানি যে এটা 89, তার মৌলটা তো 90 হওয়া উচিত, তার পরেরটা, কিন্তু না, এটা হবে 104। তাহলে এই যে 90 থেকে যে 103, এই 14টা মৌল, বা 58 থেকে যে 71, এই 14টা মৌল কোথায় গেল? এই মৌলগুলিকে কিন্তু আমি আগে দেখাইনি, কিন্তু এগুলো পর্যায় সারণীতেই আছে। এই যে 58 থেকে 71, এই 14টা যে মৌল আছে, আমি মাঝখানে মৌলগুলো লিখিনি, শুধু ফার্স্ট এবং লাস্টেরটা লিখেছি। এই 58 থেকে 71 মানে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই 14টা মৌলকে কিন্তু পর্যায় সারণীর মেন যে টেবিল, মেন যে অংশ, তাতে স্থান দেওয়া হয়নি, তাদেরকে বাইরে রাখা হয়েছে এইভাবে। এবং এই যে 90 থেকে 103, অ্যাক্টিনিয়াম এবং রাদারফোর্ডিয়ামের মাঝখানে যে থোরিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত, থোরিয়াম 90 এবং লরেনসিয়াম 103, এই 14টা মৌলকেও নিচে রাখা হয়েছে, কারণ এরাও মূল পর্যায় সারণীতে এদেরকে স্থান দেওয়া হয়নি। সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই মৌলগুলিকে বলা হয় ল্যান্থানাইটস, এবং থোরিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত এই 14টা মৌলকে বলা হয় অ্যাক্টিনাইটস। এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, এটা কিন্তু মূলত ইলেকট্রন বিন্যাস ভিত্তিক, যদিও এই ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস গুলিকে কিন্তু সঠিকভাবে সেই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী, পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী রাখা সম্ভব হয়নি মূল সারণীতে। কারণ পর্যায় সারণী শুধু যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বা শুধু যে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে তৈরি হয়েছে এমনটা না, তাতে কিন্তু রাসায়নিক ধর্মগুলির সাদৃশ্য রেখেও শ্রেণী বরাবর মৌলগুলিকে বসানো হয়েছে। অর্থাৎ একটা শ্রেণীর মধ্যে যে মৌলগুলি আছে তাদের রাসায়নিক ধর্মের কিন্তু কিছুটা সিমিলারিটি আছে। তো সেই ভিত্তিতে যখন বসাতে গেছে তখন এই মৌলগুলিকে বাইরে রাখতে হয়েছে, এদেরকে মূল শ্রেণীতে স্থান দেওয়া যায়নি। এদের যদি ইলেকট্রন বিন্যাস করা যায়, অর্থাৎ ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস সমূহের, তাহলে দেখা যাবে এদের বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস এরকম হবে: n-2 F1 থেকে 14, n-1 D0 থেকে 1 NS2। আমি আর সেগুলো করে দেখাচ্ছি না, কারণ মৌলগুলি যথেষ্ট বড় পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট। এই সাধারণ বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এবং এই যে এই মৌলগুলি হলো ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস ক্ষেত্রে, এখানে কিন্তু F 14টা করে মৌল আছে তো, এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু F উপকক্ষপথে একটা করে ইলেকট্রন স্থান পাচ্ছে। এর ক্ষেত্রে 4F উপকক্ষে স্থান পাচ্ছে এবং এর ক্ষেত্রে পাচ্ছে 5F উপকক্ষে। তাই
এইগুলিকে, এই ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডসকে একসাথে বলা হয় এফ ব্লক। এফ ব্লকের মৌল, এফ ব্লকের মৌল। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীকে সাজালাম, তাতে দেখলাম আমাদের 4টি ব্লক মূলত পাওয়া গেল। একটা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এইদিকে এস, এই দুটো মিলে এস, 13 থেকে 18 পর্যন্ত পি ব্লক, 3 থেকে 12 পর্যন্ত ডি ব্লক, এবং এই লাস্টের যে ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইড সিরিজ দুটো আছে, এগুলোকে বলা হয় এফ ব্লকের মৌল। এবং প্রত্যেকটি ক্ষেত্রে যে সাধারণ ইলেকট্রন বিন্যাস পাওয়া গেল, প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে যে বহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস পাওয়া গেল, সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা পরীক্ষায় আসে এবং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কেমন হয় এবং কিসের ভিত্তিতে তাকে সাজানো হয়েছে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম। তোমরা, আমি যে কটা মৌল লিখেছি সেই কটা মৌল তোমরা মুখস্থ করো। এটা কিন্তু 11 এবং 12 দুটো পরীক্ষার জন্য এই মৌলগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এগুলোকে খেয়াল রাখতে হবে। এবং সবসময় শ্রেণী বরাবর তোমরা নামগুলোকে মুখস্থ করবে। পর্যায় বরাবর নাম বেশি মুখস্থ করার দরকার নেই, 20 পর্যন্ত মনে থাকলেই হয়। পরমাণু ক্রমাঙ্ক 20 এই পর্যন্ত মনে রাখলেই হয়, কিন্তু শ্রেণী বরাবর এই মৌলগুলির নামগুলো মুখস্থ করবে। তাহলে দেখবে পর্যায় সারণী বুঝতে, পড়তে, মনে রাখতে যথেষ্ট সুবিধাজনক হবে। ঠিক আছে, আজকের সেশন এইটুকুই। নেক্সট দিন আমরা পরবর্তী অংশ নিয়ে আবার আলোচনা করব। থ্যাংক ইউ।